মেজর ডালিমের জীবন হুমকিতে। আমি একটা প্রমাণ দিচ্ছি, দেখেন এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা তারা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে যে কোনো সময়। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে। তো আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। একটা ইতিহাস বর্ণনায় দীর্ঘ সময় পরে এটা অনেকের পক্ষে যেতে পারে, অনেকের বিপক্ষে যেতে পারে। মেজর ডালিমের এই সামগ্রিক ব্যাখ্যাতে অনেক স্টেটমেন্টে অনেক সুবিধা পাচ্ছে, অনেকে অসুবিধা পাচ্ছে, কিন্তু ঘটনাগুলো এইরকম ভাবে ঘটে যায় যে সেটা ঘটেই যায়। আসলে আমি 2018 সালে কিছু যদি ইতিহাস বর্ণনা করি এখন থেকে 10 বছর পরে, তাহলে এমন কিছু ঘটনা আছে যেটা আমাদের অনেকের বিরুদ্ধে চলে যাবে, অথচ তারা আমাদের আন্দোলনের অংশ ছিল। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে আমি যদি ইতিহাস বর্ণনা করি 10 বছর পরে, তাহলে এখন যারা অনেক ব্রাইট তাদের বিরুদ্ধে অনেক স্টেটমেন্ট দিতে হবে। ঠিক একইভাবে মেজর ডালিমের স্টেটমেন্টও ওই রকম। আর একটা গণ অভ্যুত্থান বা একটা বিপ্লব, আমি 15ই আগস্টের ঘটনাকে একটা বিপ্লবই বলতে চাই। একটা বিপ্লবের অনেকগুলো সাইড থাকে এবং এই সাইডে এক একটা দিক থেকে দেখলে এক এক রকম মনে হয়, ঠিক আছে? এবং যিনি বর্ণনা করছে তার দিক থেকে একটা জিনিস অবজারভেশন আসছে, কিন্তু এটাকে অন্য দিক থেকে দেখলে এটা অন্যরকম। যেমন মেজর আপনার ডালিম যেই ব্যাখ্যাটা আনছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এনেছেন বা ওনার বিপ্লবটাকে উনি একটা অ্যাড্রেস করেছেন একভাবে, আবার এইটাকে অন্যভাবে অ্যাড্রেস করলে যে অশান্ত সেনাবাহিনীকে শাসনের মধ্যে নিয়ে আসা, নিয়ন্ত্রণে সুশৃঙ্খলে নিয়ে আসা, সেটাও কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে। তো এই আর কি। কিন্তু আমার এই ভিডিওটার কারণ হলো আজকে এই ভিডিওর পরে ইলিয়াস ভাইয়ের জীবন একবারে হুমকিতে এবং মেজর ডালিমের জীবন হুমকিতে। আমি একটা প্রমাণ দিচ্ছি, দেখেন এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা তারা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে যে কোনো সময়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকদিন আগে থেকে জানতাম মেজর ডালিম মারা গিয়েছেন বা এরকম, এবং ওনার ফ্যামিলির বলাতেই এইটা হয়তোবা এইটাও এরকম হতে পারে যে তাকে সেফ রাখার জন্য এই ধরনের একটা কথা বলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন একটা জীবিত মানুষকে ঘোষণা দেওয়া হলো সে মারা গেছে, তার মানসিক অবস্থা কি সে কাউকে বলতে পারছে না সে বেঁচে আছে। আজকে সেই মানুষটা সবার সামনে আসছে। এইটা ইউটিউবের ইতিহাসে এক অনন্য ভিডিও। এতগুলো মানুষ একসঙ্গে, ওই যে মিস্টার কি যেন কেন আছে না, ওরা ভিডিও বানায়, ওদের ভিডিওগুলো অনেক মানুষ দেখে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। আজকে একসাথে এত মানুষ লাইভে আছে, এটা একটা ভয়ঙ্কর বিষয়। অর্থাৎ পুরো জাতির অ্যাটেনশন ছিল এই জায়গায়। তো এখানে ওনার যে ব্যাখ্যা, দীর্ঘদিন পরে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, অনেকের কিছুটা আপনার অনেকের বিষয়ে সাংঘর্ষিক হতে পারে, কিন্তু এগুলোকে ধরবেন না। সবকিছুরই পজিটিভ আছে, নেগেটিভ দিক আছে। যেটাকে নেগেটিভ মনে হচ্ছে, এটা ওই যে বললাম না যে ওই সময় সেনাবাহিনীকে সহ সারা দেশকে শৃঙ্খলায় নিয়ে আসা। দেখেন 1975-এর ঘটনার পরে 1976, 77, 78 এই যে সময়টা পরিব্যাপ্তি, কোনো কিন্তু সুশৃঙ্খল ছিল না। একে অপরকে মারছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, শৃঙ্খলা নাই, ঠিক আছে? তো সে জায়গায় শৃঙ্খলাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এছাড়া আরো অনেক বিষয় স্টেটমেন্টগুলো রয়েছে যেগুলো আপনার সত্য, এগুলো এইরকমই। ইতিহাস আসলে আপনার মানতে হবে যেটা ঘটে গেছে। আমি একটা উদাহরণ দেই। 2018 কোঠা আন্দোলনে আপনার হঠাৎ করে, এটা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন যে একটা জায়গা, ডাকসুর পাশে,
ওইখানে আমাদেরকে ডাকা হলো, ডেকে বললো যে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছে ছাত্রলীগের একটা পদ কোটা আন্দোলনকারীদেরকে দেবে। ঠিক আছে, সেই সময় মানে নিয়েই ফেলবে মানে বড় নেতা কয়েকজন, আমরা সবাই মিলে বিদ্রোহ করলাম যে এটা করলে আমরা তাদের সঙ্গে থাকবো না। এইরকম ভাবে আতঙ্কিত হয়ে তারা তখন আর এটা পদটা নেয় না। ঠিক আছে, এই যে পদটা নিতে চাইলো, এটাই একটা 18 ইতিহাসের একটা কালো অধ্যায়। ঠিক আছে, এরকম আরো অনেক বিষয় রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের সময় কিছু মানুষ আত্মসমর্পণ করতে চেয়েছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে, সবাই মিলে আমরা করেছি, কিন্তু 10 বছর পরে এটা ব্যাখ্যা করবো তখন এটা আবার আমি যখন ব্যাখ্যা করতেছি যে আত্মসমর্পণ করছে, তাদের ব্যাখ্যাটা অন্যরকম, যে তাদের কাটকে রেখে এরকম মারপিট করে স্টেটমেন্ট দিয়েছে। আবার অনেকে মারপিটের পরেও স্টেটমেন্ট দেয়নি। তো যে স্টেটমেন্ট দেয়নি তার বলিষ্ঠতা আর যে স্টেটমেন্ট দিয়েছে সরকারের পক্ষে তার বলিষ্ঠতা এক না। ইতিহাস এইরকমই, ব্যাখ্যাগুলো এরকম। তো যাই হোক, এখন আমি জানি না মেজর ডালিম সাহেবকে কিভাবে এই দেশ নিরাপত্তা দেবে, দেশে নিয়ে আসবে, দেশে আনলে আরো অনিরাপদ, যেখানে আছে সেখানে কিভাবে নিরাপদে থাকবেন, এগুলো অনেকগুলো বিষয় রয়েছে। আমি জানি না, আল্লাহ ওনাকে রক্ষা করুক। শুধু বলি, ওনাদের যে কাজ সেটা হলো বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার পরে এটাকে গণতান্ত্রিক উপায়ে ফিরে আসার জন্য একটা বড় কার্যক্রম ছিল। এবং ওনার যে কাজ, সেই কাজটা বাকশাল থেকে এদেশের মানুষকে মুক্তি দিয়েছে। ওনার যে কাজ, আমাদের যে মুক্তিযুদ্ধের একটা মূল নীতি ছিল, যে কারণে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের কোর কনসেপ্টগুলোকে শেখ মুজিব হত্যা করেছিলেন, সেটা কিন্তু ওনার যে কাজ ছিল ওই সময় দুর্নীতি, দুর্ভিক্ষ, এগুলোর বিরুদ্ধে একটা কার্যক্রম ছিল। এই সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছিলেন, তাই তো মিষ্টি বিতরণ হয়েছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখলাম যে শেখ পরিবারের সদস্যরা কিরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচার, এটাও কিন্তু একটা শিক্ষা হলো। যে তাদের আচরণটা কিরকম, তাদের যে একটা অ্যাটিচিউড যে তারা এই দেশকে শাসন করবে স্বৈরতান্ত্রিক উপায়ে, এই যে শেখ মুজিব থেকে তার পরিবারের সদস্যদের একটা অ্যাটিচিউড, এইটাই যে এই পরিবারের সদস্যরা কখনো রাজা হলে আবার এরকম হবে, এটা স্বাভাবিক বিষয়। অনেকে বলে যে আগেই ভালো ছিল, এই ধরনের কথা বলতে পারেন আপনারা, কিন্তু এই ফ্যামিলি, এই ব্লাড, এইটা এইরকমই হবে সবসময়। এটা ক্ষমতা পাইলেই এরকম হবে যে ওইটাই যে তাদেরই শাসন করার অধিকার, এরকম একটা অ্যাটিচিউড। অথচ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নাই। অধিকারটা আসলো কিভাবে? একটা ন্যারেটিভ দাঁড় করাইছে, গণমাধ্যমগুলো সব বন্ধ করে দিয়ে নিজস্ব গণমাধ্যম বানায় এগুলো তারা ন্যারেটিভ করছে, তাদেরই অধিকার। অথচ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা বেশি একটা সুবিধাজনক ছিল না। তাদের ফ্যামিলি পাকিস্তানের বাহিনীর কাছ থেকে ভাতা নিচ্ছে, এটা তো লজ্জাজনক, অবশ্যই লজ্জাজনক একটা বিষয়। সারা দেশ সার্ভাইভ করছে, তারা ওই সার্ভাইভটাকে বেরিয়ে ওইখানে ভাতা নিচ্ছে, তাই না? সারা দেশ সার্ভাইভ করেছে না, তারা কিন্তু ওই সার্ভাইভটা করেনি, তারা ভাতাটাই নিয়েছে। তাদের জীবনটাকে কিন্তু হুমকির মুখে ফেলা হয়নি, খুব নিরাপদে এখান থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে, এখানে পরিবারকেও গার্ড দিয়ে রাখা হয়েছে। এটা অন্যরকম একটা বিষয়। অর্থাৎ মুক্তিযুদ্ধের ভিকটিম ফ্যামিলি শেখ মুজিব না, নিরাপদেই ছিল। তো এই আর কি সামগ্রিক বিষয়। আল্লাহ ইলিয়াস ভাইকে নিরাপদে রাখুক। বলতেছে ইলিয়াস ভাইয়ের পরিবার বাড়িতে গিয়ে হামলা করবে, এই করবে, এগুলো বলতেছে, মেজর ডালিমকে খুঁজে বের করবে, অনেক কিছু বলতেছে। আমাদের সবার উচিত তাদেরকে বেঁচে রাখা। অনেকের বিরুদ্ধে গেছে স্টেটমেন্ট, ইতিহাস এইরকমই, সবকিছু মনের মতো হবে না, ঠিক আছে, কিন্তু তার মানে যে তারা কালপ্রিট, বিষয়টা এরকম না। উনি বিভিন্ন স্টেটমেন্ট অনেকের বিরুদ্ধে গেছে, ওই লোকগুলো কালপ্রিট, এটা এরকম না। ওই সময় ওই প্রেক্ষাপটে কোনো একটা বিষয়ে তাদের একটা অবজারভেশন ছিল, সেই কারণে ওই ধরনের ঘটনা ডেভেলপ হয়েছিল। আবার যে ধরনের ঘটনা ব্যাখ্যা করলেন মেজর ডালিম, প্রকৃত ঘটনা আপনার অন্য অ্যাঙ্গেল থেকে অন্যরকম, যেটা বললাম, যেমন বিপ্লব সংহিত দিবস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার আটক করেছে, মেরে ফেলবে, হ্যাঁ, সেই জায়গা থেকে সৈনিকরা মিলে তাকে নিয়ে উদ্ধার করে বের করে নিয়ে আসলো, সেখান থেকে রাষ্ট্রের ক্ষমতা ওনাকে দায়িত্ব বুঝে দিল, ওনাকে সবাই মিলে মেনে নিল, রাষ্ট্রের শৃঙ্খলা আসলো। এটা আবার অন্যরকম ব্যাখ্যা। ঠিক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।